যখন ও ছিল না কোনো ভাবনাই ছিল না। ও কোথা থেকে এসে আমার ঘর জুড়ে বসলো। এখন ও চলে গেলে আমার এই ঘর আর ঘরই থাকবে না। কবিরাজ মশাই, আপনি কি মনে করেন? ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতেও পারে, কিন্তু আয়ুর্বেদে যেরকম লিখছে তাতে তো। বলেন কি? শাস্ত্রে বলেছে পৈত্তিকান সন্নিপাত যান কপ বাতা সমুদ্ভবন। থাক থাক, এই শ্লোকগুলো আর আওড়াবেন না। ওগুলো শুনলে আমার ভয় আরো বেড়ে যায়। কিন্তু কি করতে হবে সেইটা তো বলে দিন। ওকে ওকে খুব সাবধানে রাখতে হবে। তো ঠিক কথা, কিন্তু কি বিষয়ে সাবধান হতে হবে সেইটা তো স্থির করে দিয়ে যান। আমি তো পূর্বেই বলেছি ওকে বাইরে নিয়ে যেতে পারবেন না। ছেলে মানুষ, দিন রাত ওকে ঘরের মধ্যে বন্ধ করে রাখা তো ভারী শক্ত। তা কি করবেন বলুন? এই শরতের রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষম। কারণ কি না, শাস্ত্রে বলেছে। থাক থাক, আপনার শাস্ত্র থাক। তাহলে ওকে ঘরে বন্ধ করে রেখে দিতে হবে? আর কোনো উপায় নেই? কিছু না। আপনার ব্যবস্থা বড় কঠিন। রোগের সমস্ত কষ্ট ও বেচারা মুখ বুঝে সহ্য করে, কিন্তু ওষুধ খাওয়ার সময় ওর কষ্ট দেখলে আমার বুক ফেটে যায়। কষ্ট যত প্রবল ফল তত বেশি। তাই তো মহর্ষি চবন বলেছেন ভেষজং হিত বাক্যং চ তিক্তং আশু ফলপ্রদম। তাহলে আজ উঠি দত্তমশাই। আছো নাকি? এই রে, ঠাকুরটা এসেছে, সর্বনাশ করেছে। কেন আমাকে তোমার ভয় কিসের? তুমি তো ছেলে খেপাবার সর্দার, তাই তো তোমাকে ভয় করি। তুমি তো ছেলে নও, আর তোমার ঘরে ছেলেও নেই, আর তোমার খাবার বয়স হয়ে গেছে, তা তোমার এত ভাবনা কি? ঘরেতে ছেলে একটি এনেছি। কিরকম কিরকম? আমার স্ত্রী পোষ্য নেবার জন্য খেপে উঠেছিলেন। তা বেশ, তা ছেলেটিকে পেলে কোথায়? ছেলেটি আমার স্ত্রীর গ্রাম সম্পর্কে ভাইপো। ও ছেলেবেলা থেকেই তার মা নেই, আহা, কদিন আগে তার বাপটাও মারা। তাহলে তো আমাকে তার দরকার আছে। কবিরাজ মশাই বলেছেন তার ওইটুকু শরীরে বাত পিত্ত শ্লেষ্মা যেভাবে প্রকোপিত হয়ে উঠেছে তার আর বড় আশা নেই। এখন একমাত্র উপায় এই শরতের রৌদ্র বাতাস থেকে তাকে বাঁচিয়ে ঘরের মধ্যে বন্ধ করে রাখা। আর ছেলেপুলেকে ঘরের বাইরে বার করাই তো তোমার এই বুড়ো বয়সের খেলা। সেই জন্য তো তোমাকে ভয় করি। বুঝে বলনি? হ্যাঁ, একেবারে ভয়ঙ্কর হয়ে উঠেছি ওই শরতের রৌদ্র আর বাতাসের মতোই। তা ভাই, ঘরে ধরে রাখার মতো খেলাও তো কিছু আমার জানা আছে। আমার কাজগুলো আগে সেরে আসি, তারপর ছেলেটির সঙ্গে ভাব জমিয়ে নেবো। হ্যাঁ, চলি। পিছে মশাই, কি অমল? আমি কি ওই উঠোনটাতেও যেতে পারবো না? না বাবা, ওই যে যেখানটাতে পিসিমা জাতা দিয়ে ডাল ভাঙেন, ওই দেখো না, যেখানে ভাঙা ডালের কণাগুলি কাঠবিড়ালি কুটুস কুটুস করে খাচ্ছে, ওখানে আমি যেতে পারবো না। না বাবা, আমি যদি কাঠবিড়ালি হতাম তাহলে বেশ হতো, কিন্তু পিসে মশাই আমাকে কেন বেরোতে দেবে না? কবিরাজ বলেছেন বাইরে গেলে তোমার অসুখ করবে। কবিরাজ কেমন করে জানলে? কবিরাজ জানবে না? সে যে এত বড় বড় পুঁথি পড়েছে। পুঁথি পড়লে গিয়ে সমস্ত জানতে পারে? বেশ, তা বুঝি জানো না? আমি যে পুঁথি কিছুই পড়িনি, তাই আমি জানি না। বড় বড় পণ্ডিতরা ঘর থেকে বেরোয় না, তারা ঘরে বসে বসে পুঁথি পড়ে। তুমিও বড় হলে পণ্ডিত হবে, এত বড় বড় সব পুঁথি পড়বে। না না পিসে মশাই, তোমার দুটি পায়ে পড়ে আমি পণ্ডিত হব না। আমি কেবল দেখব
কেবলই দেখে বেড়াবো। শোনো কথা, দেখবে কি আর এত দেখার আছেই বা কি? আমাদের জানলার কাছে বসে সেই যে দূরে পাহাড় দেখা যায়, আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়টা পার হয়ে চলে এই যাই। পাগলের মতো কথা বলো। পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, তখন তো বুঝতে হবে ওটা পেরিয়ে যাওয়া বারণ। পিসে মশাই, তোমার কি মনে হয় ও বারণ করছে? আমার ঠিক বলতে হয় পৃথিবীটা কথা কইতে পারে না বলে তাই অমনি করে নীল আকাশে হাত তুলে রাখছে। দূরে যারা ঘরের মধ্যে একলা বসে থাকে তারা ওই ডাক শুনতে পায়, পণ্ডিতরা বুঝি পায় না। তা তো তোমার মতো খ্যাপা নয়, তারা শুনতে চায়ও না। আমার মতো খ্যাপা আমি কালকে একজনকে দেখেছিলাম। সত্যি নাকি? কিরকম শুনি? তার কাঁধে লাঠি, লাঠির আগায় একটি পুটুলি বাঁধা, আর বাঁ হাতে একটা ঘটি। সে পুরনো একজোড়া নাগরা জুতো পরে সে এই পথ দিয়ে ওই পাহাড়ের দিকে যাচ্ছিল। আমি তাকে দেখে জিজ্ঞাসা করলাম, তুমি কোথায় যাচ্ছ? সে বললে, যেখানে হয়। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কেন যাচ্ছ? সে বললে, কাজ খুঁজতে যাচ্ছি। আচ্ছা পিসে মশাই, কাজ কি খুঁজতে হয়? হয় বই কি? বেশ, তো আমিও কাজ খুঁজে বেড়াবো। যদি খুঁজে না পাও? তো আবার খুঁজবো। তারপর লোকটা চলে গেল সেই যেখানে ঝর্ণা বয়ে যাচ্ছে সেইখানে। তারপর সে লাঠি নামিয়ে রেখে ঝর্ণার জলে পা ধুয়ে নিল। তারপর সে পুটুলি থেকে ছাতু বের করে জল দিয়ে মেখে খেতে লাগলো। আর খাওয়া হয়ে গেলে আবার পুটুলি ঘাড়ে নিয়ে ঝর্ণার জল কেটে কেটে চলে গেল। আমি পিসিমাকে বলে রেখেছি আমিও একদিন ওই ঝর্ণার ধারে গিয়ে ছাতু খাবো। সীমা কি বললে? পিসিমা, পিসিমা, আমি কিন্তু ওই লোকটার মতো ওই ঝর্ণার ধারে গিয়ে একদিন ছাতু খাবো। আচ্ছা বেশ, তুমি আগে ভালো হয়ে ওঠো, তারপর। তখন কিন্তু আমাকে পণ্ডিত হতে বলো না জানো। আচ্ছা বেশ, কিন্তু তাই বলে তুমি যে সে বিদেশি লোককে ডেকে ডেকে অমন করে কথা বলো না। বিদেশি লোক আমার ভারী ভালো লাগে। কিন্তু ওরা যদি তোমাকে ধরে নিয়ে চলে যেত? তাহলে তো বেশ হতো, কিন্তু আমাকে তো কেউ ধরে নিয়ে যায় না। পিসিমা বলেছেন আমাকে ওই ঝর্ণার ধারে গিয়ে একদিন ছাতু খাওয়াবে। আচ্ছা বেশ, আমার কাজ আছে, আমি চললুম। তুমি কিন্তু বাইরে যেও না বাবা। যাব না, কিন্তু পিসেমশাই আমি রাস্তার ধারের ওই জানলার কাছে বসে থাকবো। আচ্ছা বেশ। দই দই ভালো দই, দই দই ভালো দই। দয়ালা, ও দয়ালা, ও দয়ালা। ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো? আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে যেতে পারতুম তো যেত। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করে। আচ্ছা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই সারাদিন এখানেই বসে থাকি। আহা, বাছা, তোমার কি হয়েছে? জানি না কি হয়েছে। দয়ালা, হ্যাঁ? তুমি কোথা থেকে আসছো? আমি আমি আমাদের এই গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম সে অনেক দূরে। আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শামলি নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, সামলি নদী। কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি। তুমি দেখেছো? ওই পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কিন্তু আমার মনে হয় যেন তোমাদের গ্রাম দেখেছি।
খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম না? ঠিক বলেছো বাবা। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়ায়। বাবা বাবা বাবা, কি আশ্চর্য! গরু চড়ে বই কি বাবা, খুব চড়ে। লাল শাড়ি পরা মেয়েরা সব নদী থেকে কলসি করে জল তুলে নিয়ে যায়। বাবা বাবা বাবা, ঠিক কথা। আমাদের গয়লা পাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে নিয়ে যায় তো। এই কি না, তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। বাবা, তুমি নিশ্চয়ই আমাদের গ্রামে কোনোদিন গিয়েছিলে। সত্যি বলছি, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে? যাবো বই কি বাবা, খুব নিয়ে যাবো। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও। মরে যায়, দই বেচতে যাবে কেন বাবা? হ্যাঁ, তো এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না 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 না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের গয়লাপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেড়াবো। যেমন করে তুমি বলো, দই দই ভালো দো। আমাকে সুরটা শিখিয়ে দাও। হায় পোড়া কপাল, এ সুর কি শেখবার সুর? না, ও আমার শুনতে খুব ভালো লাগে। যখন ওই রাস্তার মোড় থেকে গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল। বাবা, তুমি আমারই একবার দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না না, পয়সার কথা বলো না। তুমি এই দইটুকু খেলে আমি কত খুশি হব। এরা ধরো। দইওয়ালা, তোমার কি অনেক দেরি হয়ে গেল? না না বাবা, আমার কোনো দেরি হয়নি, আমার একটুও লোকসান হয়নি বাবা। দই বেচতে যে কত সুখ, সে আমি তোমার কাছে শিখে নিলাম বাবা। দই দই ভালো দই। দই দই ভালো দই প্রহরী, ও প্রহরী, একবার শুনে যাও না প্রহরী। অমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় করো না তুমি? কেন? তোমাকে ভয় করবো কেন? আমি যদি তোমাকে ধরে নিয়ে যাই? কোথায় ধরে নিয়ে যাবে? একেবারে ওই রাজার কাছে। রাজার কাছে? নিয়ে যাও না আমাকে। কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে। কবিরাজ বারণ করেছে? হা 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 হা, তাই তো বটে। তোমার মুখখানা তো একবারে সাদা হয়ে গিয়েছে। তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? এখনো সময় হয়নি। কেউ বলে সময় হয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা প্রহরী, তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হয়ে যায়। সেও কি হয়? সময় হলেই তবে আমি ঘন্টা বাজিয়ে। তোমার ঘন্টা শুনতে আমার ভারী ভালো লাগে। দুপুরবেলা সবার যখন খাওয়া হয়ে যায়, পিসেমশাই কাজে বেরিয়ে যায়, পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে, তখন তোমার ওই ঘন্টা বাজে, ঠং ঠং ঠং। তোমার ঘন্টা কেন বাজে? ঘন্টা এই কথা সবাইকে বলে, সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। আমার ভারী ইচ্ছে করে ওই সময়ের সঙ্গে চলে যায়। আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না। কিন্তু তোমার এই ঘন্টা বাজে ঠং ঠং ঠং, আর আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী, কি বাবা? ওই যে রাস্তার ওপারে বড় বাড়িতে নিশে নুড়িয়ে দিয়েছে, আর ওখানে কেবল লোকজন আসছে যাচ্ছে।
ওখানে ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? হ্যাঁ, কার ডাকঘর? ডাকঘর আবার কার হবে? রাজার ডাকঘর। রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে? আসে বই কি, দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে। আমাকেও তিনি চিঠি লিখবেন? তুমি কেমন করে জানলে? তা নইলে তিনি ঠিক তোমার জানলার সামনেই ডাকঘর খুলতে যাবেনি বা কেন? আচ্ছা, হুম। রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমাকে কি এনে দেবে? রাজার অনেক ডাকঘর করা আছে। ডাকঘর করা? তারা সব দেশে দেশে ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ায়। বড় হলে আমি রাজার ডাকঘর করা হব। ডাকঘর করা, রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, শুধু দেশে দেশে আর ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো। তুমি হাসছো কেন? আমার ওই কাজটাই সকলের চেয়ে ভালো লাগছে। না, তোমার কাজটাও ভালো। দুপুরবেলা রোদ্দুর যখন ঝাঝা করে তখন তোমার ওই ঘন্টা বাজে, ঠং ঠং ঠং। আবার এক দিন রাত্রে হঠাৎ বিছানায় জেগে উঠে দেখি অন্ধকারের ভেতর দিয়ে ঘন্টা বাজছে, ঠং ঠং ঠং। ঢং ঢং ঢং। এই রে, মোড়ল আসছে, আমি পালাই। ও যদি দেখে আমি তোমার সঙ্গে গল্প করছি তাহলেই মুশকিল বাঁধাবে। কই মোড়ল? কই? আরে ওই তো ওই দূরে। ওকে বুঝি রাজ্যের মোড়ল করে দিয়েছে? আরে না না, ও আপনি মোড়লি করে বেড়ায়। যে ওর কথা শুনতে না চায় তার সঙ্গে দিনটা তো এমন লাগে যে সবাই ওকে ভয় করে চলে। আমি এখন যাই, পরে এসে তোমাকে শহরের সব গল্প করে যাব। এখন আমি চলি। রাজার কাছ থেকে রোজ একটা করে চিঠি এলে তাহলে বেশ হয়। এই জানলার কাছটাতে বসে বসে পড়ি, কিন্তু আমি তো পড়তে জানি না। কে পড়ে দেব? পিসিমা তো রামায়ণ পড়ে। পিসিমা কি রাজার লেখা পড়তে পারে? কেউ যদি পড়তে না পারে জমিয়ে রেখে দেবে। কিন্তু ডাক খড়কুড়া যদি আমাকে না চেনে। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, একটা কথা শুনে যাও। কে রে রাস্তার মধ্যে ডাকাডাকি করে? কোথাকার বাঁদর এটা? তুমি মোড়ল মশাই, তোমাকে সবাই মানে। মানে বই খুব মানে। রাজার ডাক খড়কুড়া তোমার কথা শুনে। বাস রে, না শুনে তার প্রাণ বাঁচে? সাধ্য কি? তুমি ডাক খড়কুড়া কি বলে দেবে? আমারই নাম অমল। আমি এই জানলার কাছটাতেই বসে থাকি। কেন বলো তো? আমার নামে যদি চিঠি আসে। তোমার নামে চিঠি? তা তোমাকে কে চিঠি লিখবে? রাজা যদি চিঠি লেখে। রাজা তোমাকে চিঠি লিখবে? তা লিখবে বই কি, রাজা যে তোমার পরম বন্ধু। কদিন তোমার সাথে দেখা না হয়ে রাজা একেবারে শুকিয়ে যাচ্ছে। খবর পেয়েছি তোমার চিঠি এলো বলে। তুমি এমন করে কথা কাচ্ছ কেন? তুমি কি আমার উপর রাগ করেছো? বাস রে, তোমার উপরে না, রাজার সঙ্গে তোমার চিঠি চলে। মাধব দত্তের বড্ড বার বেড়েছে, দুটো পয়সা জমিয়েছে কিনা, তাই এখন রাজা রাজরার কথা ছাড়া আর বাড়িতে কোনো কথা নেই। দেখাচ্ছি মজা। ওরে ছোড়া, খুব শীঘ্রই যাতে তোদের বাড়িতে রাজার চিঠি আসে তার বন্দোবস্ত করছি। না না, তোমার কিছু করতে হবে না। কেন রে? তোর খবর আমি এখনই রাজাকে জানিয়ে দেব। রাজা তাহলে একজন পাইক তোর বাড়িতে পাঠিয়ে দেবেন। মাধব দত্তের ভারী আস্পর্ধা। রাজার কানে একবার খবরটা উঠলে একেবারে দোস্ত হয়ে যাবে।
কে তুমি? মল ঝমঝম করতে করতে চলেছো। একটু দাঁড়াও না ভাই। আমার কি দাঁড়াবার জো আছে? বেলা হয়ে যায় যে। তোমার দাঁড়াতে ইচ্ছা করছে না? আমার ওখানে আর বসে থাকতে ইচ্ছা করে না। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকালবেলাকার তারা। তোমার কি হয়েছে বলো তো? জানি না কি হয়েছে, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। আহা, তবে বেরিও না। কবিরাজের কথা মেনে চলতে হয়, নইলে লোকে দুষ্ট বলবে। বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটফট করছে। আমি বরঞ্চ তোমার এই আধখানা পাল্লা বন্ধ করে দিই। না না, বন্ধ করো না। এখানে আমার আর সব বন্ধ, কেবল এইটুকুই খোলা। তুমি কে বলো না, আমি তো তোমাকে চিনি না। আমি সুধা। সুধা? জানো না, আমি এখানকার মালিনীর মেয়ে। কি করো? সাজি ভরে ফুল তুলে এনে মালা গাঁথি। এখন ফুল তুলতে চলেছি। ফুল তুলতে চলেছো? তাই খুশিতে তোমার বল বাজছে ঝম ঝম ঝম। আমি যদি তোমার সঙ্গে যেতে পারতুম, তাহলে উঁচু ডালে যে ফুলগুলো দেখা যায় না সেইখান থেকে পেরে দিতুম। তাই বই কি? ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো? জানি, আমি খুব জানি। আমি 7 ভাই চম্পার খবর জানি। তুমি আমার পারুল দিদি হবে? পারুল দিদি আমি কেমন করে হব? আমি তো সুধা, শশী মালিনীর মেয়ে। আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয়। আমার কি তোমার সাথে বসে বসে গল্প করার সময় আছে? বেলা বয়ে যায়, আমি যাই। আমার সঙ্গে আরেকটু গল্প করো না, আমার খুব ভালো লাগছে। আচ্ছা বেশ, তুমি লক্ষ্মী ছেলে হয়ে এইখানে স্থির হয়ে বসে থাকো। আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে গল্প করে যাব। আর আমায় একটা ফুল দিয়ে যাবে? ফুল অমনি কেমন করে দেব? দাম দিতে হবে যে। দাম কেমন করে দেব? আচ্ছা, আমি বড় হলে আমি তোমায় দাম দেব। আচ্ছা বেশ। তুমি তাহলে ফুল তুলে আসবে তো? আসবো। আমাকে ভুলে যাবে না। আমার নাম অমল। না, ভুলবো না। দেখো, মনে থাকবে। পিসিমা, আজ আর ওই জানলার কাছেও যেতে পারবো না। না বাবা, রোজ রোজ সেখানে বসে থেকেই তো তোমার ব্যামো এত বেড়ে গেছে। না পিসিমা, আমি ওখানে থাকলে আমি খুব ভালো থাকি। সেখানে রোজ বসে বসে তুমি রাজ্যের যত ছেলে বুড়ো সবার সঙ্গে ভাগ করে ফেলেছো। রোজ দরজার সামনে মনে হয় মস্ত যেন এক মেলা বসে গেছে। এমন করলে কি শরীর টেকে বাবা? এই দেখো তো, আজ তোমার মুখটা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। নাও বাবা, শুয়ে পড়ো। অমল বাবু, এই যে ফকির, এসো। এই যে আমি ফকির। তুমি যে কি নও তাই আমি বুঝতে পারি না। বসো। এবারে তুমি কোথায় গিয়েছিলে ফকির? ক্রৌঞ্চ দ্বীপে। সেইখান থেকেই তো এই মাত্র আসছি। ক্রৌঞ্চদ্বীপ? এতে আশ্চর্য হওয়ার কি আছে? আমার তো যেতে কোনো খরচ লাগে না। আমি যেখানে খুশি সেখানে যেতে পারি। তোমার ভারী মজা। বড় হলে আমি তোমার ছেলে হব বলেছিলাম, মনে আছে ফকির? মনে নেই আবার? বেড়াবার সব এমন মন্ত্র তোমাকে শিখিয়ে দেবো যে পাহাড়ে, নদীতে, সমুদ্রে কেউ কোথাও বাধা দিতে পারবে না। এসব কি পাগলের মতো কথা হচ্ছে তোমাদের? বাবা অমল, পাহাড়, সমুদ্র, নদীকে আমি ভয় পাই না, কিন্তু তোমার এই পিসে মশাইটি আর সঙ্গে যদি ওই কবিরাজ এসে জোটেন না, তাহলে আমার মন্ত্রকেও হার মানতে হবে। না পিসেমশাই,
তুমি কবিরাজকে কিচ্ছু বলো না, আমি এখন এখানেই শুয়ে থাকবো, কিচ্ছু করবো না। কিন্তু আমি যেদিন ভালো হব সেই দিনে আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাব নদী, পাহাড়, সমুদ্রে, আর আমাকে ধরে রাখতে পারবে না। ছি বাবা অমন, এরকম যাই যাই করতে নেই, শুনলে আমার মন খারাপ হয়ে যায়। ক্রমচদেব কিরকম রে, আমাকে বলো না ফকির। সে বাড়ি আশ্চর্য জায়গা, সে পাখিদের দেশ, সেখানে কোনো মানুষ থাকে না। সমুদ্রের ধারে ধারে বই কি, সব নীল রঙের পাহাড়। নীল পাহাড়ই তো তাদের বাসা। সন্ধ্যের সময় সেই পাহাড়ের উপর যখন সূর্যাস্তের আলো এসে পড়ে আর ঝাঁক ঝাঁক সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরে আসতে থাকে, তখন সেই আকাশের রঙে, পাহাড়ের রঙে, পাখিদের রঙে সে এক কাণ্ড হয়ে ওঠে। পাহাড়ে ঝর্ণা আছে। বিলক্ষণ, ঝর্ণা না থাকলে চলে, হিড়ে গলিয়ে যেন ঢেলেছে। আর তার সে কি নৃত্য, নুড়িগুলোকে ঠুংটাং ঠুংটাং করে বাজাতে বাজাতে কেবলই কলকল ঝরঝর করতে করতে ঝর্ণাটা করে ঝাঁপ দিয়ে সমুদ্রে গিয়ে পড়েছে। কোনো কবিরাজের বাবার সাধ্য নেই যে তাকে আটকে রাখে। কেবল এই পাখিগুলো আমাকে নিতান্ত তুচ্ছ একটা মানুষ ভেবে যদি না আলাদা করে রাখতো, তাহলে তাদের সেই হাজার হাজার বাসার পাশে আমিও একটা বাসা বানিয়ে দিন রাত সমুদ্রের ঢেউ দেখে কাটিয়ে দিতাম। আমি যদি পাখি হতাম তাহলে ভারী মুশকিল হতো। তুমি নাকি দইওয়ালাকে বলে রেখেছো তুমি বড় হয়ে দই বিক্রি করবে। পাখিদের মধ্যে এই দইয়ের ব্যবসাটা বেশ জমতো না, বোধহয় কিছু লোকসানই হয়ে যেত। আর তো আমার চললো না, আমাকে শুধু তোমরা খেপিয়ে দেবে দেখছি। আমি চললু। পিসে মশাই, আমার দইওয়ালা সে চলে গেছে। গেছে বই কি, তোমার ওই শখের ফকিরের তলবিবে পাখিদের বাসায় বাসায় ঘুরে বেড়ালে তো আর তার পেট চলবে না। সে তোমার জন্য একবার দই রেখে গেছে আর বলে গেছে তার গ্রামে তার বন্ধুর বিয়ে, তাই সে কর্মীপাড়ায় গেছে বাঁশির ফরমাস করতে, তাই বড় ব্যস্ত আছে। সে যে বলেছিল আমার সঙ্গে তার ছোট বোনজির বিয়ে দেবে। তাহলে তো ভারী মুশকিল হয়ে গেল। সে বলেছিল সে আমার রাগা টুকটুকে বউ হবে, তার নাকি নলক, পরনে লাল তুড়ে শাড়ি। সে সকালবেলা নিজের হাতে গরু ধুয়ে মাটির ভারে আমাকে দুধ খাওয়াবে, আর সন্ধ্যের সময় আমার সঙ্গে শাল ভাই সম্পর্ক গল্প করবে। বাবা, খাসা বউ তো। আমি ফকির মানুষ, আমারই কেমন লোভ হয়। তা বাবা ভয় নেই, এখনকার মতো দিক না বিয়ে। আমি বলছি শোনো, তোমার দরকার হলে ওদের ঘরে কখনো বঞ্চির অভাব হবে না। যাও যাও, আর তো পারা যায় না। ফকির, পিসে মশাই তো গেছেন, এবার আমায় চুপি চুপি বলো না, ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? শুনেছি তো চিঠি রওনা হয়ে পড়েছে, এখন বোধহয় পথে আছে। পথে? কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে সেই দূরে সেই ঘন বনের পথে? সেই পথেই তো। তবে তো তুমি সবই জানো দেখছি। তা আমি জানি নে, আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি রাজার ডাক হাড়কারা পাহাড় থেকে একলা কেবলই নেমে আসছে, বা হাতে তার লণ্ঠন, হাতে তার চিঠির থলি। যতই সে আসছে দেখছি আমার বুকের ভেতর ভারী খুশি হয়ে উঠছে। অমন নবীন চোখ তো আমার নেই, কিন্তু আমি বলছি তোমার দেখার সাথে যেন আমিও দেখতে পাচ্ছি। আচ্ছা ফকির, যার ডাকঘর, তুমি সেই রাজাকে জানো? জানি বই কি, আমি তো রোজ তার কাছে ভিক্ষে নিতে যাই। বেশ তো, আমি ভালো হয়ে উঠলে আমিও তার কাছে ভিক্ষে নিতে যাব।
পারবো না যেতে। আমার আর ভিক্ষের দরকার নেই বাবা, রাজা যা দেবেন তা তোমাকে অমনিই দেবে। না না না, আমি তার দরজার সামনে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষে চাইবো আর খুঞ্জুরি বাজিয়ে নাচবো, সে বেশ হবে না? বেশ হবে, তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষে মিলবে। তা বাবা, তুমি রাজার কাছে কি ভিক্ষে চাইবে? আমি বলবো আমাকে তোমার ডাক ঘর করে দাও। আমি অমনি করে লণ্ঠন হাতে দেশে দেশে ঘরে ঘরে তোমার চিঠি বিলি করে বেড়াবো, আর ঘরে বসে থাকতে হবে না। তা বাবা, ঘরে বসে থাকলেই বা তোমার দুঃখ কিসের? না, দুঃখ নেই। তুমি যখন আমাকে ঘরের মধ্যে বসিয়ে রেখে দিয়েছিল, আমার মনে হচ্ছিল যেন দিন ফুরোচ্ছেই না। আমাদের রাজার ডাকঘর দেখে অব্দি আমার রোজই ভালো লাগে। একদিন আমার চিঠি আসবে, আমি সেই খুশিতেই চুপটি করে বসে থাকতে পারি। কিন্তু রাজার চিঠিতে কি যে লেখা থাকবে তা তো আমি জানি না। চাই লেখা থাকুক, তোমার নামটা তো লেখা থাকবে, তাহলেই তো হবে। তোমরা দুজনে মিলে এ কি ফ্যাশন বাজিয়ে বসে আছো বলো দেখি? কেন, হয়েছেটা কি? শুনছি তোমরা নাকি রটিয়েছো রাজা তোমাদেরই চিঠি লিখবেন বলে এখানে ডাকঘর বসিয়েছেন। তাতে হয়েছেটা কি? আমাদের পঞ্চানন মোড়ল সেই কথাটি রাজার কানে লাগিয়ে বেরামি চিঠি লিখে দিয়েছে। সব কথাই যে রাজার কানে ওঠে তা কি আমরা জানি না? তবে সামনে চলো না কেন? রাজা বাদশার নাম করে অমন জাতা কথা মুখে আনো কেন? তোমরা দেখছি আমাকে শুদ্ধ মুশকিলে ফেলবে। কি রাজা কি রাগ করবে? অমনি বললেই হলো রাগ করবে? কেমন রাগ করে একবার দেখি না। আমার মতো ফকির আর তোমার মতো ছেলের উপর রাগ করে সে কেমন রাজাগিরি ফলায় একবার দেখা যাবে। দেখো ফকির, আজ সকালবেলা থেকে আমার চোখের উপর থেকে অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছে সব যেন স্বপ্ন। একেবারেই চুপ করে থাকতে ইচ্ছা করছে, কথা কইতে আর ইচ্ছা করছে না। রাজার চিঠি কি আসবে না? এখন এই ঘর যদি সব মিলিয়ে যায়। আসবে, চিঠি আজই আসবে। মালব বাবু, আসুন। আজ কেমন বোধ হচ্ছে? ভালো কবিরাজ মশাই, মনে হচ্ছে যেন সব বেদনা চলে গেছে। খুব ভালো বোধ হচ্ছে। ওই হাসিটা তো ভালো ঠেকছে না। ওই বললো না যে খুব ভালো বোধ হচ্ছে, ওটাই তো খারাপ লক্ষণ। আমাদের চক্রধর দত্ত বলছেন। দোহাই কবিরাজ মশাই, চক্রধর দত্ত মশাইয়ের কথা থাক, এখন বলুন ব্যাপারটা কি? বোধহয় আর ধরে রাখা যাবে না। আমি তো পূর্বেই বলেছিলাম। বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগেছে। না কবিরাজ মশাই, আমি ওকে আগলে সামলে রেখেছি, আমি ওকে বাইরে যেতে দিইনি। আজ হঠাৎ একটা কেমন হাওয়া দিয়েছে। আমি আসার সময় দেখলাম তোমাদের সদর দরজা দিয়ে হু হু করে হাওয়া বইছে। এটা একেবারেই ভালো নয়। ওই সদর দরজাটা বেশ করে তালা চাবি দিয়ে বন্ধ করে দাও। না হয় 2-3 দিন তোমাদের এখানে লোক আনাগোনা বন্ধই থাক না। যদি কেউ এসে পড়ে তো খিড়কির দরজা আছে, ওই জানলাটা দিয়ে যে সূর্যাস্তের আভা আসছে ওটা বন্ধ করে দাও। ওটাতে রোগীকে বড় জাগিয়ে রাখে। অমল বোধহয় ঘুমিয়ে পড়েছে। ওর মুখ দেখে মনে হয় কবিরাজ মশাই যে আপনার নয় তাকে ঘরে এনে রাখলুম, তাকে ভালোবাসলুম, এখন বোধহয় আর তাকে ধরে রাখতে পারবো না। এ কি, তোমার ঘরে যে মোড়ল আসছে? কি উৎপাত! আমি আসি ভাই, এখনই দরজাটা বন্ধ করে দাও। আমি গিয়ে একটা 20 বড়ি পাঠিয়ে দিচ্ছি।
এখনই খাইয়ে দাও। রাখার হলে সেটাই রাখবে। কি রে ছোড়া, চুপ চুপ। না ফকির না, তুমি ভাবছো আমি ঘুমোচ্ছি? আমি ঘুমোইনি, আমি সব শুনছি। আমি যেন অনেক দূরের কথাও শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার মা, আমার বাবা যেন শিওরের কাছে কথা করছেন। ওহে মাধব দত্ত, তোমাদের তো আজকাল খুব বড় বড় লোকেদের সঙ্গে সম্বন্ধ। বলেন কি মোড়ল মশাই, এমন পরিহাস করবেন না। আমরা নিতান্তই সামান্য লোক। তোমাদের এই ছেলেটি সে যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে বসে আছে। ও ছেলে মানুষ, ওর কথা কি ধরতে আছে? না না, এতে আর আশ্চর্য কি আছে? তোমাদের মতো যোগ্য ঘর রাজা পাবেন কোথায়? তাই দেখছো না, তোমাদের জানলার সামনে রাজার ডাকঘর বসেছে। ওরে ছোড়া, তোর নামে যে রাজার চিঠি এসেছে। সত্যি? সত্যি না হয়ে যায়, তোমার সঙ্গে যে রাজার বন্ধুত্ব। এই যে আমাকে ঠাট্টা করো না ফকির, তুমি বলো না কি সত্যি তার চিঠি? হ্যাঁ, আমি বলছি এ সত্যি তাঁরই চিঠি। কিন্তু আমি তো এতে কিছুই দেখতে পাচ্ছি না। মশাই, তুমি বলে দাও না এতে কি লেখা আছে। রাজা লিখছেন, আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়িতে আসছি। আমার জন্যে তোমাদের মুড়ি মুড়কির ভোগ প্রস্তুত করে রেখো। রাজভবনের আমার এক দণ্ড ভালো লাগছে না। মোড়ল মশাই, দোহাই আপনার, এইসব কথা নিয়ে পরিহাস করবেন না। পরিহাস? কিসের পরিহাস? পরিহাস করেন এমন সাধ্য ওর আছে? ঠাকুরদা, তুমিও কি খেপে গেলে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি খেপে গেছি। তাই তাই এই সাদা কাগজে আজ অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখেছেন তিনি স্বয়ং আজ অমলকে দেখতে আসছেন, সঙ্গে করে তার রাজকবিরাজকেও নিয়ে আসছেন। এতক্ষণে 4 প্রহর হয়ে গেল বোধে হয়। হয়ে ঢং ঢং ঢং, সন্ধ্যের তারা কি উঠেছে ফকির? আমি কেন দেখতে পাচ্ছি না? ওরা যে সব দরজা জানলা বন্ধ করে দিয়েছে বাবা। আমি খুলে দিচ্ছি। মহারাজ আজ রাত্রে আসবেন। কি সর্বনাশ! কত রাত্রে দুধ, কত রাত্রে? আজ 2 প্রহর রাত। যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহধারে ঘন্টা বাজাবে তখন? হ্যাঁ, তখন রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্যে তার সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন। কি চারিদিক সমস্তই যে বন্ধ, খুলে দাও। যত দ্বার জানালা আছে সব খুলে দাও। বাবা, কেমন বোধ করছো? ভালো কবিরাজ মশাই, আর আমার কোনো অসুখ নেই। সব খুলে দিয়েছে, সব তারাগুলি দেখতে পাচ্ছি। অর্ধরাত্রে রাজা যখন আসবেন
তুমি তখন বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে। আমি বলবো, বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো এই অন্ধকার আকাশে ধ্রুব তারাটিকে দেখিয়ে দাও, কিন্তু সে যে কোনটা তা তো আমি চিনি না। তিনি তোমাকে সব ছিনিয়ে দেবেন, কিন্তু এই লোকটিকে তো এই ঘরে রাখা যাবে না। না না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু। ঠিক আছে, ওই যখন বলছে তাহলে উনি থাকুক। এখন এই ঘরটিকে রাজার আগমনের জন্য প্রস্তুত করে রাখুন। বাবা, রাজা তোমাকে ভালোবাসেন, তিনি স্বয়ং আজ আসছেন। তার কাছে আজ কিছু প্রার্থনা করো। আমাদের অবস্থা তো ভালো নয়, জানোই তো সব। সে আমি ঠিক করে রেখেছি পিসে মশাই, সে তোমার কোনো ভাবনা নেই। কি ঠিক করে রেখেছো বাবা? আমি তার কাছে চাইবো তিনি যেন আমাকে তার ডাকঘরের হরকরা করে দেন। হায় আমার কপাল! পিসে মশাই, রাজা আসবেন, তার জন্য কি ভোগ তৈরি করে রাখবে? তিনি বলে দিয়েছেন তোমাদের এখানে তার মুড়ি মুড়কির ভোগ হবে। আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দাও তাহলে ভালো ভালো কিছু। তা এখন আর কোনো দরকার নেই, তোমরা এখন স্থির হও। এলো এলো, ওর ঘুম এলো। আমি এখন বালকের শিবরের কাছে বসে থাকছি। প্রদীপের আলো নিভিয়ে দাও, ওর ঘুম আসছে। এখন আকাশের তারাটি থেকে ওর কাছে আলো আসুক। ঠাকুরদা, তুমি আমার মূর্তিটির মতো হাত জোর করে নীরব হয়ে আছো কেন? আমার কেমন ভয় করছে। এ যা দেখছি, এসব কি ভালো লক্ষণ? এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? তারা আলোয় আমার কি হবে? চুপ করো অবিশ্বাসী, কথা কইও না। অমল, ও এখন ঘুমিয়ে পড়েছে। আমি যে ওর জন্য ফুল এনেছি, ওকে কি দিতে পারবো না? দাও তোমার ফুল। ও কখন জাগবে? এখনই, যখন রাজা এসে ওকে ডাকবেন। তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে। কি বলবো? বলো যে সুধা তোমাকে ভোলেনি।